অফিসে বসে আমার কাজ করছিলাম, এমন সময় টুংটাং শব্দে ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখলাম আমার পুরনো বন্ধু অজয়। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো আছি। শোন, আসল কথাটা আগে বলি। শনিবার আমার 1 বছরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান, তোকে কিন্তু আসতেই হবে। এখন এই মরেছে, এখন তো অফিসে খুব চাপ চলছে রে, যেতে পারবো কিনা তো বলতে পারছি না। ওসব আমি শুনতে চাইছি না, না এলে কিন্তু বন্ধুত্ব থাকবে না, এই বলে দিলাম। আর কতদিন তোর সাথে দেখা হয় না, অনেক কথা জমে আছে, জমিয়ে আড্ডা দিতে হবে না? অজয় এমনভাবে ধরলো তাই আর নাও বলতে পারলাম না। বুঝলাম না গেলে চলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসবো। এতবার করে যখন বলছিস তখন নিশ্চয়ই যাব। এই তো, বীরেনপুরে আমাদের বাড়ি হবার পর তো তুই আর আসিসনি। আমি হোয়াটসঅ্যাপ করে তোকে সব পাঠিয়ে দিচ্ছি। বীরেনপুর স্টেশনে পৌঁছে ফোন করিস, আমি গিয়ে তোকে নিয়ে আসবো। সেই মতো শনিবারে আমি বীরেনপুরে পৌঁছে যাই। অজয় কথা মতন আমাকে নিতে আসে। সত্যি অজয়, বীরেনপুরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখলেই মনটা ভরে যাচ্ছে। দারুণ জায়গাতে বাড়ি করেছিস। শহরের থেকে দূরে মুক্ত বাতাসে দারুণ আছি রে। তবে স্টেশন থেকে হাঁটতে হাঁটতে অনেকটাই তো চলে এলাম। আর কত দূর তোর বাড়ি? এই চলেই এসেছি প্রায়। কোনো শর্টকাট রাস্তা নেই? তা আছে একটা, তবে ওই পথে কেউ খুব একটা যায় ঠায় না। কেন যায় না কেন? আসলে ওটা শ্মশানের রাস্তা। ওই শ্মশানে এখন মরাটরা পোড়ানো হয় না যদিও, তবে শ্মশানটা খুব একটা ভালো নয়, বুঝলি? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমাকে নিয়ে ওর বাড়িতে ঢুকলো। অজয়দের বাড়িতে গিয়ে সত্যিই খুব আনন্দ হলো। দারুণ আড্ডা, খাওয়া দাওয়া, মনটা একদম চনমনে হয়ে গেল। বিবাহবার্ষিকীর অনুষ্ঠান সেরে যাওয়ার দিন রাত্রিটা থেকে সকালে গেলে কি এমন অসুবিধা হতো? কাল তো রবিবার, তোর অফিস ছুটি। আরে ব্যাপারটা তুই বুঝছিস না, রবিবারে অফিস ছুটি, কিন্তু এই ছুটির দিনেই যত কাজ থাকে। অফিসের বাইরেও তো একটা জীবন আছে নাকি, তার কাজ তো কম না। আর সেই সমুদয় কাজ করবার জন্যে ওই একটা দিনই সপ্তাহে সময় পাই, রবিবার। ঠিক আছে, যাবি যখন তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়। আচ্ছা তাহলে চলি। আর খুব আনন্দ করলাম তোর বাড়িতে এসে। কলকাতায় এলে একবার আমাদের বাড়িতে আসিস, মা তোর কথা মাঝে মাঝেই বলে। হ্যাঁ ভাই, অবশ্যই যাব। আর এবার তুইও বিয়েটা করে ফেল, তিয়াশাকে আর কতদিন পরের বছর বলে কাটাবি? না না, এবার করেই ফেলবো, ঠিক বলেছিস। চল তাহলে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। আরে পাগল হলি নাকি? বাড়িতে এখনও কত লোকজন, তুই বাড়িতেই থাক। আমি রাস্তা তো দেখেই নিয়েছি, ঠিক চলে যাব, তুই চিন্তা করিস না। কিন্তু আরে ধুর, কোনো কিন্তু না, আমি ট্রেনে উঠেই তোকে ফোন করে দেবো। অজয়দের বাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ খানিকটা রাত হয়ে গেল। বাড়ি থেকে বেরোবার মিনিট 10 পরেই লক্ষ্য করলাম আকাশে যেন ঘন কালো মেঘ করেছে। তাই আমার বুঝতে অসুবিধে হলো না আর কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হবে। এখন যদি সোজা পথে স্টেশনে যাই তাহলে স্টেশনে পৌঁছানোর আগেই বৃষ্টি নেমে পড়তে পারে। তাই কোনো শর্টকাট পথ পেলে তাড়াতাড়ি আমি স্টেশনে পৌঁছাতে পারতাম। আরে আমার তো আগে মনে পড়লো না, অজয় তো আমাকে একটা শর্টকাট পথ দেখিয়ে কী সব আজগুবি গল্প বলেছিল। ওই পথে গেলেই তো মিনিট 10 মধ্যে স্টেশনে পৌঁছে যাব। আমি কিছুটা যেতেই সেই পথটার কাছে পৌঁছালাম। রাস্তার পাশে একটা সাইনবোর্ডে লেখা, এই শ্মশান পরিত্যক্ত। এই শ্মশানে এখন আর সব দাহ হয় না। আমি সেই পথে চলতে লাগলাম। আজ বোধহয় অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রাতের কালো আকাশে একটা তারার বিন্দুও চোখে পড়ছে না। কিছুটা পথ যেতেই খুব জোরে বৃষ্টি শুরু হয়। যা বৃষ্টি শুরু হয়েছে, দৌড়িয়েও তো স্টেশনে পৌঁছাতে পারবো না। আর যা হাওয়া দিচ্ছে, বড় কোনো গাছের ডাল যদি ভেঙে মাথায় পড়ে তাহলেই হয়েছে। আমি এদিক ওদিকে তাকাতে শুরু করলাম, আর সামনেই শ্মশানটা চোখে পড়ল।
আর তার পাশে একটা পুরনো বাড়ি। আমি দেখতে পেলাম বাড়িটায় আলো জ্বলছে। হয়তো এই বাড়িতে গেলে একটু আশ্রয় পেতে পারি। এই ভেবে আমি সেই বাড়িটার দিকে এগিয়ে গেলাম। কিছু করার নেই, বৃষ্টি না থামা পর্যন্ত ওইখানেই আশ্রয় নিতে হবে। বাড়ির দরজার কাছে গিয়ে আমি দরজায় ধাক্কা দিতেই একজন বয়স্ক লোক দরজাটা খুলে দিল। লোকটা আমাকে যেন আগে থেকেই দেখেছে। লোকটাকে দেখেই আমার বুকটা কেমন ছ্যাত করে উঠল। বাপরে, এ কেমন চেহারা! মাথা ভর্তি ঝাঁকড়া চুল, গায়ের রং একেবারে কুচকুচে কালো, আর চোখ দুটো যেন মরা মাছের চোখের মতন স্থির। আমাকে দেখে বয়স্ক লোকটি বলল, এসো বাবা, ভেতরে এসো, বাইরে থাকলে ভিজে যাবে, বৃষ্টি কমলে পরে স্টেশনে যেও। আমার স্টেশনে যাবার কথা লোকটা কিভাবে জানলো? তাই ভেবে আমি বেশ অবাক হলাম। বাইরে ভীষণ বৃষ্টি। কিছুটা বাধ্য হয়ে আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকেই একটা বিকট পচা গন্ধে আমার গাটা গুলিয়ে উঠল। ঘরের বেশিরভাগ অংশ অন্ধকার, ছোট একটা আলো জ্বলছে। তুমি এইখানে বসো, তুমি একদম ভিজে গেছো, তোমার জন্য আমি চা করে আনছি। এই বলে লোকটা ঘরের ভেতরে চলে গেল। আমি ভালো করে ঘরের এদিকে ওদিকে তাকাতেই ঘরের এক কোণে চোখ পড়ে। একটা কাটা হাত পড়ে আছে ঘরের কোণে। হাতটার রং কুচকুচে কালো, শুকিয়ে যাওয়া রক্ত। আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারলাম যে ভুল জায়গাতে চলে এসেছি। এমন সময় ফিসফিস করে একজন বলে ওঠে, নাও তোমার চা। সেই দিকে তাকাতেই আমি চিৎকার করে উঠলাম, হ্যাঁ! আমার সামনে দাঁড়িয়ে আছে কি বিভৎস তার চেহারা! লম্বা লম্বা চুল, মুখের দুই পাশে দাঁত, চোখের জায়গাতে কালো অন্ধকার, আর আর তার একটা হাত নেই, আর একটা হাতে চায়ের কাপ। কিন্তু এ কি? চায়ের কাপের চা কোথায়? তার বদলে চায়ের কাপে রয়েছে টাটকা রক্ত। চা খাবে না বুঝি? আচ্ছা, আমি তাহলে খেয়ে নিচ্ছি। এই বলে সেই কাপের রক্ত ঢক ঢক করে খেয়ে নিল লোকটা। আহ, কি স্বাদ! আমার মাথা তখন বন বন করে ঘুরছে, আর ভয়ে কাঁপছে আমার সারাটা শরীর। দৌড়ে ঘরের দরজার কাছে এগোতেই সেই কাটা হাতটা ঘরের দরজা বন্ধ করে দিল। আমি জোরে জোরে ঘরের দরজা ধাক্কা দিলাম, বাঁচাও, বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও! আমি ঘরের অন্য পাশের জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকি, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আছো? বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি। খোলা জানালা দিয়ে আমার নজর পড়ল শ্মশানটার দিকে। দেখলাম একটা কালো ছায়া যেন সেখানে কুণ্ডুলি পাকিয়ে দাঁড়িয়ে আছে। ও কে? কে ও? কেউ নেই, কেউ কোথাও নেই। এই পথে যে কেউ আসে না। সবাই বলে এখানে নাকি একটা প্রেত থাকে। মানুষ এই পথে এলেই ছলে বলে তাকে নিজের কাছে টেনে আনে, আর তারপর মেরে ফেলে। আমি বুঝতে পারলাম বেশিক্ষণ আর এইখানে থাকলে আমার মৃত্যু নিশ্চিত। যে করেই হোক এখান থেকে আমাকে পালাতেই হবে, বাঁচতেই হবে আমাকে। আর একবার তাকিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর চেহারার হাতে একটা ধারালো ছুরি। রাতের অন্ধকারেও সেটা চকচক করছে, যেন সেও ক্ষুধার্ত টাটকা লাল রক্তের জন্য। সেও যেন বলছে, আমাকে রক্ত দাও। কি সুন্দর গন্ধ, কি স্বাদ, আরও দাও, দাও, আর দেরি করো না। আমি তখন বাঁচবার জন্যে মরিয়া। হঠাৎ আমার চোখ পড়ল ঘরের অপর প্রান্তে আরও একটা জানলা রয়েছে, যেটা খোলা। পড়িমড়ি করে ছুটে গেলাম সেই খোলা জানলার দিকে, আর ঊর্ধ্বশ্বাসে খোলা জানলা দিয়ে দিলাম লাফ। এক লাফে ঘরের বাইরে এসে পড়লাম। তারপর কোনো রকমে উঠে দাঁড়িয়ে সোজা দৌড়। বাইরে তখনও বৃষ্টি পড়ে চলেছে। আমি শ্মশানের সেই ভুতুড়ে বাড়িটা পিছনে ফেলে স্টেশনের দিকে ছুটে চললাম। একবার পেছনে ফিরে দেখলাম সেই ভয়ঙ্কর প্রেতটি আমার পেছনেই আসছে। ভেসে আসছে আর একটা ভয়ঙ্কর হাসি। ওই তো দেখা যাচ্ছে স্টেশন। আর কিছুটা যেতে হবে, আর কিছুটা যেতে পারলেই রক্ষে। আমাকে পারতেই হবে। আমি যেন তেন ভাবে ফাঁকা স্টেশনে পৌঁছিয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়লাম। তাকিয়ে দেখলাম প্রেতটা হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। এ কি, আপনি কে? এই বৃষ্টিতে ভিজে কোথা থেকে আসছেন? সব বলছি। এক গ্লাস জল দেবেন? গলাটা
গলাটা পুরো শুকিয়ে গেছে। আচ্ছা, আপনি আপনি আগে বসুন। এ নিন জল। ধন্যবাদ। আমি জল খেয়ে স্টেশন মাস্টারকে সমস্ত ঘটনা খুলে বললাম। স্টেশন মাস্টার সব কথা শুনে বলল, আপনি খুব বাঁচা বেঁচে গেছেন। ওই শ্মশানটা বড্ড ভয়ঙ্কর। ঘটনাটা বলি শুনুন। আজ থেকে বহু বছর আগে ওই শ্মশানের পাশের বাড়িটাতে থাকতো বিশু ডোম। গ্রামের কেউ মারা গেলে ওই শ্মশানেই তার অন্তিম কাজ করতো বিশু ডোম। হঠাৎ একদিন সেই ডোম অসুস্থ হয়ে পড়ে। ডোম বলে গ্রামের কোনো মানুষ, এমনকি ডাক্তারও ওকে দেখতে যায়নি। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। অবশেষে মানুষটা বিনা চিকিৎসায়, অভাবের তাড়নায়, অসুস্থতায় ধুকে ধুকে মারা যায়। আর তারপর থেকেই শুরু হয় এই ভৌতিক ঘটনা। সব মানুষের প্রতি তার ভীষণ রাগ। যারা তাকে বাঁচতে দেয়নি তাদেরও সে বাঁচতে দেবে না। তাই রাতের বেলা যেই ওই রাস্তা দিয়ে যায় তাকেই সে ভুলিয়ে ভাইলিয়ে তার ঘরে নিয়ে আসে। বাকিটা তো আপনি জানেন। আপনি কলকাতায় যাবেন তো? হ্যাঁ। তাহলে যান, বেরিয়ে পড়ুন। এখনই আপনার ট্রেন আছে।